2402টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে কাল সকাল 9টা থেকে। জেলা পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ। বরিশালে ট্রাক ও কভার্ড ভ্যানের সংঘর্ষে 2 ট্রাক চালক ও 1 সহকারী নিহত। অচল ট্রাক টেনে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। সারা দেশে তাপমাত্রা বাড়ছে, আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। মাসের শেষে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস। এবং লক্ষ্মীপুরের 58 ইউনিয়নে সার্ভার জটিলতায় 2 মাস ধরে সব অনলাইন নিবন্ধন বন্ধ। ভোগান্তিতে সেবাগ্রহী তারা। ইঞ্জিনকে রাখি কর্মক্ষম ও সুরক্ষিত। সাউদি লুব্রিক্যান্টস, ভাবনাহীন পথ চলায়। সমগ্র বাংলাদেশের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। কাল সকাল 9টায় সারা দেশে শুরু হচ্ছে করোনার টিকা কর্মসূচি। এজন্য প্রস্তুত আছে 2402টি টিকাদান কেন্দ্র। রাজধানীতে 56টি হাসপাতাল সহ মোট 206টি টিকা কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রথম দিনে করোনার টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সারা দেশে টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন 3 লাখেরও বেশি মানুষ। বিশ্বের 54তম দেশ হিসেবে করোনার টিকা কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ। এ পর্যন্ত টিকা নিয়েছেন 667 জন। গত সপ্তাহে পরীক্ষামূলক প্রয়োগের পর রবিবার থেকে সারা দেশে চালু হবে টিকাদান কর্মসূচি। রাজধানীতে 56টি হাসপাতাল ও সিটি কর্পোরেশনের কেন্দ্র সহ প্রস্তুত 206টি কেন্দ্র, আর ঢাকার বাইরে 959টি হাসপাতাল সহ কেন্দ্র থাকছে 2196টি। আমাদের সার্বিক প্রস্তুতি আমরা আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় দেখছি। এখন পর্যন্ত যেটুকু আমরা জেনেছি এটি সন্তোষজনক। আমরা অপেক্ষা করছি যে আগামীকাল যারা রেজিস্ট্রেশন করেছেন ভ্যাকসিন গ্রহণ করবার জন্য, তাদের উপস্থিতিটার আমাদের দেখবার বিষয়। টিকা নিতে এ পর্যন্ত সুরক্ষার ওয়েবসাইটে নিবন্ধন করেছেন 3 লাখের বেশি মানুষ। এই সংখ্যা বাড়াতে টিকা কেন্দ্র হিসেবে নির্বাচিত হাসপাতালের বাইরে নিবন্ধন বুথ করেছে স্বাস্থ্য বিভাগ। নিবন্ধন এখন পর্যন্ত যেটুকু হয়েছে, আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটে এটি অবশ্যই সন্তোষজনক। কারণ নানান রকমের বিভ্রান্তি ছড়ানো হয়েছে বেশ কিছুদিন ধরে। সেই বিভ্রান্তির মুখে ছাই দিয়ে 2 লক্ষের বেশি মানুষ ইতিমধ্যেই নিবন্ধন সম্পন্ন করেছেন। আরও নিবন্ধন হচ্ছে। আর মনে রাখতে হবে যে প্রথম পর্যায়ে যেই টিকাদান কর্মসূচিটি আমরা শুরু করতে যাচ্ছি আগামীকাল, তাতে কিন্তু 55 বছরের বেশি বয়সী যারা আছেন কেবল তারাই রেজিস্ট্রেশন করতে পারবেন। সারা দেশের টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে বিকেল 3টা পর্যন্ত। দেশে এ পর্যন্ত যারাই করোনার টিকা নিয়েছেন সবাই ভালো আছেন। টিকা নিতে সাধারণ মানুষকে উৎসাহিত করতে শেখ রাসেল গ্যাস্ট্রো-লিভার হাসপাতালের এই টিকা কেন্দ্রেই টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রী ও ভিআইপি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে রোববার আনুষ্ঠানিকভাবে সারা দেশে শুরু হচ্ছে করোনার টিকা প্রদান। আজকের মধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছে যাবে নির্দিষ্ট পরিমাণ টিকা। টিকা প্রদানে প্রস্তুত রাখা হয়েছে ইপিআই কর্মী ও স্বেচ্ছাসেবকদের। চট্টগ্রামের 14 উপজেলায় 224টি এবং মহানগরের 16টি কেন্দ্র থেকে দেওয়া হবে করোনা টিকা। এ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত বৈঠকে টিকা কার্যক্রম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেওয়া হয় সংশ্লিষ্টদের। সিলেটে প্রস্তুত করা হয়েছে 153 কেন্দ্র। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 12টি। মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালে 8টি ও 6টি উপজেলায় 3টি করে বুথের মাধ্যমে টিকা দেওয়া শুরু হবে। বিভাগের অন্য 2 জেলাতে টিকা প্রদানে সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বগুড়ায় 15টি কেন্দ্রে করোনা টিকা প্রদানে প্রস্তুত রয়েছে 56টি টিম। সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত দেওয়া হবে এই টিকা। টিকা কেন্দ্রে আসার সময় আপনাকে অবশ্যই 1 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। টিকা দেওয়ার পরে আপনাকে 1 ঘন্টা টিকা কেন্দ্রে অবস্থান করতে হবে। এর মধ্যে জটিলতা হওয়ার কথা না। কোনো কারণে কোনো সমস্যা হলে আমরা হাসপাতালে প্রস্তুত আছি সেই ব্যবস্থাপনা নেওয়ার জন্য। বরিশাল বিভাগের 6 জেলায় কাজ করবে মোট 540টি টিম। প্রতি টিমে 2 জন করে টিকাকর্মী ও 4 জন স্বেচ্ছাসেবক রয়েছেন। প্রথম দফায় 3 লাখ ডোজ বরাদ্দ হয়েছে বরিশাল বিভাগের 6 জেলার জন্য। টিকা কেন্দ্রে আসবেন যাদের নাম আছে, পর্যায়ক্রমে প্রতিটি মানুষেরই যারা প্রাপ্তবয়স্ক আছেন সবাই টিকা পাবেন। রংপুর মহানগরী সহ 8 উপজেলার 13টি বুথে একযোগে শুরু হবে টিকা কার্যক্রম। এছাড়া লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী সহ বিভিন্ন জেলাতেও টিকা প্রদানের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে, তাদের মাধ্যমে রেজিস্ট্রেশনের
ব্যবস্থা করেছি। আমরা আমাদের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র যেটি আছে সেটার মাধ্যমে আমরা রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছি। প্রথম ধাপে এসব টিকা প্রদানে অগ্রাধিকার দেওয়া হয়েছে সম্মুখ সারির যোদ্ধাদের। তবে এখন পর্যন্ত অনলাইনে নিবন্ধন নিয়ে জটিলতা কাটেনি প্রত্যন্ত এলাকার মানুষের। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে করোনা টিকা প্রদানের প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সেখানকার জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। জনাব আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত সমগ্র বাংলাদেশে। শুরুতে জানতে চাই যে লক্ষ্মীপুরে এই পর্যন্ত টিকা গ্রহণের জন্য কতজন আবেদন করেছেন এবং প্রথম পর্যায়ে কাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে? আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে ইতিমধ্যে লক্ষ্মীপুর জেলায় আমরা 60,000 ভ্যাকসিন পেয়েছি। প্রথম পর্যায়ে আমরা 30,000 জনকে ভ্যাকসিন প্রদানের জন্য রেজিস্ট্রেশনের আহ্বান জানিয়েছি। আমাদের স্বাস্থ্য বিভাগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং ইউডিসির মাধ্যমে, ইউনিয়ন স্বাস্থ্যকর্মী এবং পরিবার পরিকল্পনা কর্মীর মাধ্যমে আমরা অনলাইন রেজিস্ট্রেশন শুরু করেছি। এই বিষয়ে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে মাইকিং এর মাধ্যমে এবং এই প্রচারণার মাধ্যমে ইতিমধ্যে আমরা বিপুল সংখ্যক টিকা প্রত্যাশী যারা 55 বছর এবং তদূর্ধ্ব এবং সরকারি কর্মকর্তা কর্মচারী, সম্মানিত জনপ্রতিনিধি এবং প্রায়োরিটি লিস্টে যাদের রয়েছে তাদের আমরা রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সক্ষম হয়েছে এবং বুথ স্থাপনের মাধ্যমে আমরা এই রেজিস্ট্রেশন সম্পন্ন করে যাচ্ছি। আমি এই জেলাবাসীর উদ্দেশ্যে জানাতে চাই যে আগামী কাল সকাল 9টা থেকে আমাদের 4টি উপজেলা কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে 32টি বুথে একযোগে আমরা টিকা প্রদান শুরু করব এবং শুরুতেই জেলা প্রশাসক এবং আমাদের মাননীয় সংসদ সদস্য বৃন্দ সকলের উপস্থিতিতে ফেস্টিভ মুডে এই 32টি বুথে আমরা 64 জন প্রশিক্ষণার্থী নার্স থাকবেন, আমাদের ডাক্তার সাহেবরা থাকবেন এবং 128 জন স্বেচ্ছাসেবী এই কাজে সহযোগিতা করবে। আমরা দুটো কাজই করব, যারা রেজিস্ট্রেশনের আওতায় আসেনি তাদের রেজিস্ট্রেশনও যেমন পর্যায়ক্রমে চলতে থাকবে এবং টিকাদান কর্মসূচি আগামীকাল সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে আমরা এই বুথগুলোতে প্রদান করব। এবং আনোয়ার হোসেন, একটি বিষয় বলছিলেন আপনি রেজিস্ট্রেশনের কথা, তো সেক্ষেত্রে যারা তৃণমূল এবং দুর্গম এলাকার মানুষ রয়েছেন তারা কি রেজিস্ট্রেশন জনিত কোনো ধরনের জটিলতা পাচ্ছেন কিনা বা তাদের সেই রেজিস্ট্রেশনগুলো কিভাবে সম্পন্ন করা হবে? আমরা ইতিমধ্যে জেলা মনিটরিং এবং উপজেলার যে মনিটরিং কমিটি রয়েছে প্রত্যেকটি কমিটির 2টি করে সভা আহ্বান করেছি। আমরা একদম প্রত্যন্ত এলাকা পর্যন্ত মাইকিং করেছি। আমাদের ইউডিসির মাধ্যমে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এবং এটার বিষয়ে যাবতীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। আমরা আশা করছি আগামীকালকের সারা বাংলাদেশ ব্যাপী যে টিকাদান কর্মসূচির একযোগে শুরু হবে সেই ক্ষেত্রে আমরা সফলভাবে সেটি করতে পারবো এবং যারা টিকা নিতে আসবেন তাদের জন্য একদম একটি উৎসব মুখর পরিবেশে তাদের মাঝে যেন কোনো ভীতি না থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে যেন তারা এই টিকাগুলো গ্রহণ করতে পারেন সেই জন্য আমরা পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি। উপজেলা নির্বাহী অফিসারগণ, আমাদের সিভিল সার্জন এবং পুলিশ সুপার মহোদয়, আমরা সকলেই এই বিষয়ে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ সকলেই আমরা এই বিষয়ে তৎপর রয়েছি এবং মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সকলকে নিয়ে আমরা আশা করছি যে আগামীকাল থেকে যে টিকাদান কর্মসূচি শুরু হবে সেটি প্রথম ডোজ আমরা 3-4 দিনের মাঝেই সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হব। জনাব আনোয়ার হোসেন, আমি আরেকটি বিষয় জানতে চাই যে গ্রামের কিন্তু অনেক প্রত্যন্ত এলাকার লোকজন রয়েছেন যারা কোনো ডিভাইস বা টেকনোলজি ব্যবহার করেন না, তো আপনি মাইকিং এর কথা বলছিলেন, তা বাদে আপনারা আর কোনো কি ব্যবস্থা নিয়েছেন যে তাদের দ্বারে দ্বারে যে পৌঁছানো বা জানানো এই বিষয় সম্পর্কে? রাইট, আপনি জেনে খুশি হবেন যে আমাদের সকল স্বাস্থ্যকর্মী যারা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কর্মরত এবং পরিবার পরিকল্পনা বিভাগের যারা FWA এবং ভি, তাদের কাছে আমাদের ট্যাব প্রদান করা হয়েছে MIS এর মাধ্যমে, যে তথ্য যেটি রেগুলারলি তারা মাতৃ ও শিশু স্বাস্থ্যের জন্য সংগ্রহ করে। এই স্বাস্থ্যকর্মীগণ বাড়ি বাড়ি যে যারা 55 বছর এবং তদূর্ধ্ব এবং চরাঞ্চল থেকে শুরু করে দুর্গম এলাকার সকলের তথ্য সংগ্রহ তারা ইতিমধ্যেই গত 4-5 দিন যাবত এটি তারা করছে এবং প্রতিনিয়ত এই রেজিস্ট্রেশন সম্পন্ন হচ্ছে।
নেটের কিছু সমস্যা থাকলেও মেজর কোনো সমস্যা নেই। এবং আপনি জানেন যে একটি গণপ্রজাতন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশব্যাপী এটি 8Y এর মাধ্যমে সফটওয়্যার রয়েছে, সেটির মাধ্যমে আমরা জানতেও সক্ষম হচ্ছি যে কি পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। জনাব আনোয়ার হোসেন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আশা করছি টিকা গ্রহণ কর্মসূচি সফলভাবে সম্পাদন হবে। বিরতির আগে যেমনটি জানাচ্ছিলাম, আগামীকাল থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে করোনার টিকা দেয়া। সর্বশেষ প্রস্তুতির বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। সরাসরি যাচ্ছি সেখানে। কবে দেব? আমাদের এই টিকার ব্যাপারে আমাদের কাছে যে নির্দেশনা ছিল সেটা ছিল 4 থেকে 12 সপ্তাহ পরে এটার সেকেন্ড ডোজ দেওয়া যাবে। তো আমরা প্রতিনিয়তই আমাদের প্ল্যানটাকে আমাদের অবস্থা অনুযায়ী আমাদেরকে সাজাতে হচ্ছে। তো আমরা আপাতত ঠিক করেছি সেকেন্ড ডোজটা আমরা 4 সপ্তাহ পরই আমরা দিয়ে দেব। ধন্যবাদ। একটুখানি স্যারের সঙ্গে যদি যুক্ত করি রাশিদ রাব্বির প্রশ্নের উত্তরে, প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে কিন্তু আলাদা কিছু থাকবে না। আমাদের টিকা কার্যক্রম চলতে থাকবে, পর্যায়ক্রমে চলতে থাকবে। 4 সপ্তাহ পরে দ্বিতীয় ডোজ দেওয়া হবে। পাশাপাশি যারা প্রথম ডোজ পাননি তারা কিন্তু প্রথম ডোজের জন্য আসতে থাকবেন। সুতরাং এটা প্রথম ধাপ দ্বিতীয় ধাপ বলে কিছু নেই, এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে টিকা কার্যক্রম চলতে থাকবে। এবং ইতিমধ্যে আমাদের মহাপরিচালক মহোদয় কিন্তু বলেছেন যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং যতদিন ধরে টিকা দেওয়ার প্রয়োজন হবে আমরা টিকা দিতে থাকবো। স্যার, আমার নাম মঞ্জুর মাসুদ, আমি নিউজে কাজ করি। স্যার, আমার প্রশ্ন হচ্ছে চলমান টিকা কার্যক্রম এটা আমরা বুঝি, কিন্তু এই টিকার কিছু মেয়াদ আছে। স্যার, এই মেয়াদের মধ্যে এটা শেষ হবে কিনা? দ্বিতীয়ত, এই টিকা আসার পরে এখন পর্যন্ত আপনাদের টিকার কোল্ড চেইনটা ঠিক মতো মেনটেন হয়েছে কিনা, এটা আপনাদের কোনো অ্যাসেসমেন্ট আছে কিনা? আমি বলবো যে আপনি যে প্রশ্নটা করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি পিছন থেকে শুরু করি। আপনার কোল্ড চেইন মেনটেন হচ্ছে কিনা, আমার মাওলা বক্স আছেন এখানে, মাওলা বক্সকে বলবো আপনি কোল্ড চেইনের ব্যাপারে ওনাদের উত্তরটা দেন। কোল্ড চেইনের বিষয়টা আমি এভাবে বলতে চাই যে কোল্ড চেইনটা আমরা সঠিকভাবে মেনটেন করছি এবং আপনারা জানেন যে একটা বিমান যোগে আসে, তারপর একটা নির্দিষ্ট একটি ওয়্যার হাউসে রাখা হয়, তারপরে আমরা নির্দিষ্ট তাপমাত্রায় জেলায় পৌঁছে দেই এবং জেলা থেকে উপজেলায় আমাদের যে কোল্ড বক্স আছে সেখান থেকে আমরা উপজেলায় পৌঁছে দেই এবং 2 to 8 ডিগ্রি তাপমাত্রায় এটা আমরা মেনটেন করি এবং সঠিকভাবে মেনটেন করছি উপজেলা পর্যন্ত। রাইট। আমি চাইল্ড কাজ করি। আমার কাছে আপনাদের কাছে দুটো কোশ্চেন। প্রথমত, আমাকে কি শোনা যাচ্ছে? জি, আমরা যেটা জেনেছি যে আগামীকালকে এই কনফারেন্স সেন্টার থেকে আপনাদের ভার্চুয়ালি স্বাস্থ্যমন্ত্রী অনুষ্ঠানটা অনলাইনে উদ্বোধন করবেন। তো আমরা যারা টেলিভিশনে কাজ করি তাদের কিন্তু আমাদের সেই ফুটেজটা দরকার। আমরা এতদিন কাজ করে এসেছি, আগামীকালকেও আমরা কাজ করব। সেক্ষেত্রে এই ছোট জায়গায় আমরা সব টেলিভিশন কিভাবে আসবো বা আমাদের অ্যাকোমোডেশনের কোনো ব্যবস্থা আপনারা রেখেছেন কিনা? কারণ আজকে আমরা দেখেছি অনেকেই আমরা স্বাস্থ্যবিধি দূরে থাক, আমরা কিন্তু সেভাবে বসতে পারি না। এর আগে আমাদের অভিজ্ঞতা 27 এবং 28 জানুয়ারি আমরা কিন্তু কুর্মিটোলা জেনারেল হাসপাতালে বসারও জায়গা পাইনি। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত 6টা পর্যন্ত আমরা ঠায় দাঁড়িয়েছিলাম। তো আমাদের গণমাধ্যম কর্মী আমাদের উদ্দেশ্যে বা আমাদের কাজের সুবিধার্থে, আমরা তো দাওয়াত খেতে আসবো না, আমাদের কাজের সুবিধার্থে আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা? আরেকটি কথা একটু বলতে চাই, সেটা হলো আপনারা বরাবরই বলেছিলেন দুটো পরিকল্পনা ধরে আপনারা এগোচ্ছেন। এখন পরিকল্পনা এ এবং বি অল্টারনেট করে 35 লাখকে আপনারা নিশ্চিতভাবে টিকা দেবেন। তো আমরা যেটা আগে জেনেছিলাম যে 8 সপ্তাহ বা 2 মাস পরে দ্বিতীয় ডোজটা দেবেন, এখন তো যেটা পরিবর্তন হয়ে 1 মাস পরে হচ্ছে। আমরা জানি অনেকের রেজিস্ট্রেশন এখনো হয়নি। আমরা গণমাধ্যম কর্মী, আমরা রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছি না, নিচ্ছে না। সেক্ষেত্রে অন স্পট বলা হচ্ছে, অন স্পট রেজিস্ট্রেশনের একটা ব্যবস্থা রাখা হয়েছে। অন স্পট রেজিস্ট্রেশন রেখে কি আমরা তাৎক্ষণিকভাবে, আমরা না জনমানুষ, তাৎক্ষণিকভাবে টিকা নিতে পারবেন কিনা? ধন্যবাদ।
এটার সঙ্গে আমি একটু এই সম্পূর্ণ প্রশ্নটার সঙ্গে সেটি হচ্ছে যে আমরা প্রথমে শুনেছিলাম 8 থেকে 12 সপ্তাহ পরে এবং ওটি সম্ভবত কার্যকর। তো সেক্ষেত্রে এই যে মেয়াদটা কমিয়ে আনা হচ্ছে দ্বিতীয় ডোজের, সেটার কারণটা যদি একটু বলতেন যে কোন জায়গা থেকে, কোন যুক্তি থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। প্রশ্ন তো একসাথে বেশি করছেন, আমি এত ভালো ছাত্র না যে একসাথে সব প্রশ্নের জবাব দিতে পারবো। আমি ওই কেকা ম্যাডামের প্রশ্নের কথা বলছি। আপনাদের সেদিনকার অব্যবস্থাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর আমি আগামী দিনের ব্যবস্থার জন্য আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা শেখ রাসেল গেস্ট লিভারে চলে যাবেন। আর এখান থেকে যে কয়েকজন বা যদি আপনারা চান আমরা জুম লিংক দিয়ে দিতে পারবো, বিটিভির মাধ্যমে আমরা জুম লিংক আপনাদেরকে দিয়ে দেবো। মন্ত্রী এখানে বেশিক্ষণ থাকবে না, 10 মিনিট বা 15 মিনিট। উনি এসে জাস্ট এই ইলেকট্রনিক মিডিয়াটাকে ব্যবহার করার জন্য উনি এখানে সংযুক্ত থাকবেন। মন্ত্রীর বেশিরভাগ সময় উনি কাটাবেন সেখানে। তো কাজেই আপনারা যদি কভার করতে চান ভালোভাবে, আমার মনে হয় সেটা ভালো হবে যদি আপনারা সেখানে যান। আর আপনি যথার্থই বলেছেন যে আমরা আসলে এই জায়গা এর চেয়ে বড় হল আমাদের এখানে নেই। তা আমরা সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অদূর ভবিষ্যতে যদি আমরা বড় কোনো হল পাই বা কোনো কিছু করতে পারি তখন আমরা দেখবো, কিন্তু এই মুহূর্তে আসলে এর চেয়ে বড় জায়গা আমাদের নেই। আমরা সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। সকাল 10টায় মাননীয় মন্ত্রী মহোদয় এখান থেকে 5 মিনিট বা 10 মিনিট কথা বলে উনি সোজা ইয়েতে চলে যাবেন, শেখ রাসেল গেস্ট লিভার যাবেন। ওখানে উনি ইচ্ছা প্রকাশ করেছেন উনি টিকা নেবেন, আমরা টিকা নিব। আমাদের যারা বাকি আছে এখানে যারা রেজিস্ট্রেশন করেছে এবং আমাদের সাংবাদিক বেশ কিছু ভাই বোনরা আছেন যারা রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে আমরা সেখানে টিকা দিব। এবং মন্ত্রী মহোদয় ইচ্ছা প্রকাশ করেছেন যে ওখানে যে সমস্ত মন্ত্রী বা অন্যান্য যারা আসবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের টিকাদান হওয়া পর্যন্ত উনি সেখানে থাকবেন। তার মানে বেশি সময়টা উনি সেখানে থাকবেন। তো আমি আপনাদেরকে বলবো যে দয়া করে আপনারা যদি ওখানে বেশি করে থাকেন তাহলে করে সেটা ভালো হয়। আর আমার নাম সৈকত ভৌমিক, আমি সারা বাংলা ডক্টরে কাজ করি। আমার যে বিষয়টা ছিল সেটা অনেকভাবে এর আগে কথা হয়েছে বিভিন্ন ভাবে কারা ভ্যাকসিন নিতে পারবেন না। আমরা বলছি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্পেসিফিক্যালি এই ধরনের কোনো নির্দেশনা কি দেওয়া হবে কিনা এই রোগে আক্রান্ত যারা আছেন ওনারা ভ্যাকসিনটা নিতে পারবেন না। কারণ নিবন্ধনেও কিন্তু এটা মনে হয় একটা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এই ব্যাপারে আমি প্রফেসর সাবরিনাকে বলবো যে আপনি এই প্রশ্নটা ভালোভাবে উত্তর দেন। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা জানেন, আমরা জানিয়েছি যে 18 বছরের নিচে গর্ভবতী নারী এবং শিশুকে বুকের দুধ পান করেন এরকম মা, এদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে তাদেরকে টিকা দিতে দেওয়ার আওতায় নেওয়া হচ্ছে না এই অ্যাস্ট্রাজেনেকার জন্য। সুতরাং তারা এই মুহূর্তে টিকা তাদেরকে আমরা দিতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে যে অ্যাকিউট ফেব্রাইল ইলনেস আছে অথবা ওই মুহূর্তে যাদের অনেক জ্বর আছে তাদের ক্ষেত্রে টিকা দেওয়া যাবে না। তৃতীয় হচ্ছে যাদের কোভিড ইনফেকশন আছে মডারেট থেকে সিভিয়ার মাত্রায়, মধ্যম থেকে যদি তাদের গুরুতর থাকে কোভিড, তাদের 4 সপ্তাহের মধ্যে টিকা দেওয়া যাবে না। আমরা অতিরিক্ত সচেতন হওয়ার জন্য একটু কেয়ারফুল সতর্ক থাকার জন্য আমরা যাদের কোভিড হয়েছে জানি তারা 4 সপ্তাহের মধ্যে যাতে না নেন সেই ব্যাপারে অনুরোধ করব। আর এর পরের বিষয় হচ্ছে যে অন্য কোনো রোগের ক্ষেত্রে কোভিড টিকা দেওয়া যাবে না বলে এরকম কোনো নিষেধ নেই, কন্ট্রাইন্ডিকেশন নেই। কিন্তু সতর্কতার অংশ হিসেবে যারা এই মুহূর্তে গুরুতর অসুস্থ বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদেরকে আমরা বলছি যাতে তারা এখন টিকা দিতে না আসেন। এছাড়া আমরা একটা স্ক্রিনিং কোশ্চেনিয়ার থাকবে, যখন টিকা দেওয়া হবে টিকাদান কর্মী সেই সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করেই নির্বাচন করবেন। আরেকটা বিষয় এখানে বলা আছে যে যাদের ড্রাগসে কোনো ওষুধে অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে আমরা একটু সাবধান হতে চাই। যদিও যে কোনো ওষুধে অ্যালার্জি থাকলেই যে টিকা অ্যালার্জি থাকবে তা নয়, কিন্তু তারপরে এই টিকাটি যেহেতু নতুন আপনারা জানেন সেই জন্য যাদের ওষুধ অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রেও এই মুহূর্তে আমরা টিকা দেব না। প্রাথমিক অবস্থায় এই কথাগুলো বলছি, কিন্তু পরবর্তীতে টিকা কার্যক্রম কিছুদিন চলার পর আমাদের অবজারভেশনের ভিত্তিতে এবং বৈজ্ঞানিক তথ্য অ্যাভেলেবিলিটির ভিত্তিতে অন্যান্য দেশে টিকা দেওয়ার পরে যদি দেখা যায় যে এবং আমরা যে তথ্যগুলো বললাম 18 বছরের নিচে গর্ভবতী মা তাদেরকে যদি টিকা দেওয়া যায় বলে মনে হয় সেই তথ্য থাকে, পরবর্তীতে এটাকে আমরা আবার আপডেট করব। এই ক্ষেত্রে যারা কোভিড আক্রান্ত আমাদের এখানে অনেকেই প্লাজমা থেরাপি দিয়েছে। আমাদের এখানে আমরা যদি দেখি অক্সফোর্ডের এই ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটা যেসব জায়গায় দেওয়া
করোনার টিকাদান কর্মসূচির আগে সর্বশেষ মুহূর্তের ব্রিফিং করছিল স্বাস্থ্য অধিদপ্তর, সরাসরি ছিলাম সেখানে। বরিশালের ভুরঘাটা এলাকায় দুটি ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ জন। গত রাত 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বরিশাল হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, ভুরঘাটা এলাকায় একটি ট্রাক অপর একটি অচল ট্রাককে টেনে নিয়ে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাক দুটির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 3 জন মারা যান। নিহতরা হলেন ট্রাকের চালক আক্তার হোসেন, মোহাম্মদ রাসেল এবং ট্রাকের সহকারী মোহাম্মদ সোহান। দুর্ঘটনা কবলিত একটি ট্রাক আটক করেছে পুলিশ। অ্যাক্সিডেন্টের পরে আমরা ওই জায়গা থেকে এই হাইওয়ে পুলিশ নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমরা ওই জায়গায় আসছি, গাড়িটা পুলিশে ওই পাম্পে নিয়ে রাখছে। তারা বললো যে এখন দেখা যাক কি হয়, কিন্তু আমাদের যেভাবে হোক আমরা এইটার সুস্থ সমাধান চাই। আমরা দেখলাম ওই জায়গায় পিছনের যে কাভার ভ্যানটা ওদেরকে পিছন থেকে হিট করছে, ওটা এক সাইডে পড়া আছে, আর আর ওদের গাড়িটা পিছনে ছিল। তারপরে আমরা তো আসলাম থানায়, দেখছি লাশ নিয়ে থানায় নিয়ে আসছে। দুই ট্রাকের চালক এবং হেল্পার ওই ত্রুটিপূর্ণ যানবাহনের সারানোর চেষ্টা করে অথবা বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ইন দ্য মেইন টাইম আপনার বরিশালগামী একটি কাভার ভ্যান এসে এই ত্রুটিপূর্ণ ট্রাকটির পিছন দিক থেকে মেরে দিলে ওই ট্রাক নিচে থাকা অথবা পাশে থাকা ড্রাইভার হেল্পাররা ঘটনাস্থলে স্পট ডেড হয়। উত্তরাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত কিছুটা শীত অনুভূত হলেও শৈত্যপ্রবাহের আর আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর ক্রমাগত বাড়তে থাকবে তাপমাত্রা। আর এ মাসের শেষে রাজধানী সহ সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঘের শেষে রাজধানী সহ সারা দেশে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের বিস্তারও কমে এসেছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দিন ও রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিন তা অব্যাহত থাকবে। তবে মঙ্গলবার থেকে 2-3 দিন হালকা শীত অনুভূত হতে পারে। এরপর ক্রমাগত বাড়বে তাপমাত্রা। 8, 9, 10 কমার পরে বিশেষ করে কমবে আপনার ওই নর্থ ওয়েস্টার্ন পার্টে হবে, হয়তো 2-1 জায়গায় মাইল্ড ধরনের হয়ে যেতে পারে। কিন্তু দেখা যাবে যে 11-12 তারিখের পরে তাপমাত্রা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের শেষে সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 15 তারিখের পরে 15 তারিখ থেকে 28 তারিখ এই সময়ের ভিতরে কিছু কিছু জায়গায় হয়তো ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। শীত কমার পাশাপাশি কমেছে কুয়াশাও। বিমান চলাচল ও ঘাটে ফেরি চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসতবাড়ি পাচ্ছে ৩,৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার। জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের ঘর দিচ্ছে সরকার। সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা ও নওগাঁয় মাথা গোঁজার ঠাঁই পেয়ে খুশি সাঁওতাল, পাটনি সহ 52 নৃগোষ্ঠীর মানুষ। মুজিববর্ষ উপলক্ষে এই উদ্যোগ। বাঁশের ডালাকুলা সহ নানা গৃহস্থালির জিনিসপত্র তৈরি করেন পুষ্পরানী। কিছুদিন আগেও পরিবার নিয়ে থাকতেন ভাঙা ঘরে। এখন দিন বদলের হাওয়া লেগেছে তার ঘরেও। স্বপ্ন দেখছেন একটি সুন্দর জীবনের। কাজ করতে পারি নাই, পানি পড়ছে উঠি বসে আছে, কাজ করি পারি নাই, আর এখন কাজ করতে পারি। রংপুরের ঘানিরামপুরে পাটনি সম্প্রদায়ের 25টি পরিবার ঘর পেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যস্ত। বাঁশের পণ্য তৈরি করে জীবন সচলের চেষ্টা করছে তারা। পেটের কর্ম করবো, খাবো না ঘর বাড়ি বানাবো। প্রধানমন্ত্রী দিয়ে আমার ঘরটা ভালোই দিচ্ছে আমাদের। সামাজিকভাবে পিছিয়ে ছিল সিরাজগঞ্জের উল্লাপাড়ার রবিদাস সম্প্রদায়ের মানুষেরাও। তাদেরই একজন মদন দাস। প্রধানমন্ত্রীর উপহার তাদের বেঁচে থাকার অনুপ্রেরণা জুগিয়েছে। টিন কেটে ঘরে ঢুকতো, এখন তো সেটা তো ভয় নাই। এখন টিন কেটে ঢোকার জন্য ভস করে এক ঘরের মধ্যে মেয়ে 5টা মেয়ে, আমি বাজার থাকি। দৃষ্টিনন্দন এই ছবি গাইবান্ধার গোবিন্দগঞ্জের। সমতল এই ভূমিতে বাস করে সাঁওতালরা। মাটির ঘরের বদলে সরকার তাদের গড়ে দিচ্ছে পাকা ঘর। চালের ঘর আসলো, এটা ভালো করবা গেলে ওটা পানি পড়ে, ওটা ভালো করবা গেলে ওটা পানি পড়ে, এই অবস্থায় এখন। আর এখন তো ওই পানি পড়বে না, এখন ভালো হয়েছে। মুজিববর্ষে পর্যায়ক্রমে ৩,৫০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষকে ঘর উপহার দেবেন প্রধানমন্ত্রী, যা সরাসরি দেখভাল করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এই কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে ৩,৫০০ পরিবার যারা প্লেইন ল্যান্ডে বসবাস করছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গৃহ দেওয়া হচ্ছে। সমাজের মূলধারার সাথে যুক্ত করতে এসব গোষ্ঠীর সন্তানদের শিক্ষিত করে তুলতে উপবৃত্তির ব্যবস্থাও করা হয়েছে। যুগের পর যুগ এই ঘরগুলোতে বসবাস করত সমতল ভূমিতে থাকা সাঁওতালরা। সরকারের পক্ষ থেকে তাদের জন্য নিশ্চিত করা হয়েছে পাকা ঘর।
তারা মনে করছেন শুধুমাত্র পাকা ঘর নিশ্চিত নয়, তারা চান সুনির্দিষ্ট কর্মব্যবস্থা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। পর্যটকে মুখরিত সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশিরাও আসছেন সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে। অবকাঠামোগত সমস্যা দূর হলে দর্শনার্থী আরও বাড়বে বলে মনে করছেন অনেকেই। করোনার কারণে 7 মাসেরও বেশি সময় বন্ধ ছিল সুন্দরবন ভ্রমণ। গত বছরের 1 নভেম্বর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় সরকার। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে নভেম্বরে তেমন পর্যটক না হলেও ডিসেম্বর থেকে বাড়তে থাকে সমাগম। বন্যপ্রাণীদের কাছ থেকে দেখার আশায় কলাগাছি ও দেবেকি পর্যটন কেন্দ্রে আসছেন অনেকেই। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশিরাও ভ্রমণ করছেন সুন্দরবন। দেশের সবচেয়ে বড় বন, একটু দেখার ইচ্ছা জাগছে, যে কারণে আমরা এসেছি। সুন্দরবন নাকি অনেক শুনছি অনেক বড় ম্যানগ্রোভ বন, আর এখানে আছে বাঘ, হরিণ, বান্দর, এগুলো দেখার জন্যই আর কি আসছি এখানে। সেই সুন্দরবনের সৌন্দর্য দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম, কিন্তু আমি চাচ্ছি আমার কলকাতায় ভাইরা বন্ধুরা যারা আছে তারাও দেরকে উদ্দেশ্য করে বলছি তোমরা আসো এখানে। সুন্দরবন দেখে তৃপ্ত হলেও পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় আক্ষেপ প্রকাশ করেছেন অনেকে। তারা বলছেন প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে আরও বাড়বে দর্শনার্থী সমাগম। মানে এখানে আসলে সবকিছুর ব্যবস্থা যদি থাকতো তাহলে আমারও মানুষ আমাদের মতো অনেকে আসতো, কিন্তু এই ব্যবস্থা নাই বলে অনেকেই আসে না। তবে সুন্দরবন কেন্দ্রিক পর্যটনের সুবিধা বাড়ানোর উদ্যোগ চলমান আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন এখানে আমাদের নিজস্ব উদ্যোগে আমরা একটি ইকো রিসোর্ট তৈরি করেছি। সেখানে শিশুদের জন্য আমরা একটি ছোট বিনোদন কেন্দ্র গড়ে তোলার চেষ্টা করছি। পাশাপাশি এখানে যারা পিকনিকে আসে তাদের জন্য আমরা এখানে একটি ভালো পার্কিংয়ের ব্যবস্থা করেছি। ডিসেম্বরে সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবন ভ্রমণে এসেছেন 4500 পর্যটক। জানুয়ারিতে এই সংখ্যা ছিল 6500। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শেষ করব সমগ্র বাংলাদেশ, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। 2402টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে কাল সকাল 9টা থেকে। জেলা পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ। বরিশালে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে 2 ট্রাক চালক ও 1 সহকারী নিহত। অচল ট্রাক টেনে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা। সারা দেশে তাপমাত্রা বাড়ছে, আর কোনো শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। মাসের শেষে বজ্র সহ বৃষ্টির পূর্বাভাস। এবং লক্ষ্মীপুরের 58 ইউনিয়নে সার্ভার জটিলতায় 2 মাস ধরে সব অনলাইন নিবন্ধন বন্ধ। ভোগান্তিতে সেবাগ্রহীতারা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। ধন্যবাদ সাথে থাকার জন্য।